আজ আমি যে গল্প বলবো সত্যি কোনো গল্প না, পুরো গল্পের বেশিরভাগই নিছক আমার কল্পনা। আইডিয়া সব সত্যি, তাই এর গুরুত্বটা অল্প না। তাও নাকি সংখ্যা মেনে চলে, শুনে অবাক লোকেরা যোগ দিল তার দলে। জ্ঞান পিপাসা নিয়ে, বুকেতে আশা নিয়ে, সাগর পাড়ি দিয়ে চলে যান মিশরে। সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, প্রতিটি ক্রিয়ার একটি। বলো v is equal to u plus at 3.1415922657933238462637950971397493393710549710949582097494592306। আচ্ছা থাক। আসসালামু আলাইকুম। আজকে 10 মিনিট স্কুলের স্টুডিওতে আমাদের সাথে আছেন ছোট্ট বন্ধু আইমান সাদিক। অনেক ছোট বন্ধু, ইয়েস। তো আইমান, আমরা জানি যে বহুদিন ধরে আইমান ছোট বাচ্চাদের গণিত, পদার্থবিজ্ঞান এরকম নানান বিষয় শেখানোর জন্য একটা স্কুল খুলেছেন, বাচ্চাদের স্কুল, নাম হচ্ছে 10 মিনিট স্কুল। এখানে 10 মিনিটে জীবন বদলে দেওয়া হয়। তো আইমান, এরকম একটা পেশায় আপনার আসার কেন ইচ্ছে হলো? এই যে আপনি যেটা বললেন 10 মিনিটের মধ্যে মানুষের জীবন বদলানোর যে অ্যাডভার্টাইজমেন্টগুলো ছিল না, ওগুলো মানুষ অনেক বিলিভ করতো। আমি ভাবলাম 10 মিনিটের জীবন বদলাই দিব, অঙ্ক শেখাই দিব, মানুষ বিশ্বাস করবে, এই জন্য শুরু করছি। এনিওয়েজ, আমি সবাইকে বলে দিই, আমাদের যারা আজকে এই ভিডিওটা দেখছেন, চমক ভাই আমার একটা বিশাল ইন্সপিরেশন। আমি যখন আসলে ছোট ছিলাম, ছোট বন্ধু মানে অ্যাকচুয়ালি বয়সেও ছোট বন্ধু ছিলাম, তখন আমি চমক ভাই ভিডিওগুলো দেখতাম যে ম্যাথ এত মজা করে পড়ায় একটা মানুষ, উনি ডিজে চিক 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 করতো। দ্যাট ওয়াজ এ বিগ ইন্সপিরেশন যে আমি অঙ্ক পড়ানো শুরু করি। তো আজকের আড্ডা উইথ আইমান না, আজকেরটা অ্যাকচুয়ালি চমক হাসানের চমকদার এক ইন্টারভিউ। সো আমরা আমি ইন্টারভিউতে আমি বেশি কথা বলবো না, আমি চাই যে চমক ভাই তার কিছু চমক দেখাক। অ্যান্ড ওই চমক দিয়ে আমার ফার্স্ট যে আইডিয়াটা মাথায় আসে, আপনার যখন আমি ফার্স্ট দেখেছিলাম ইউটিউবে, আপনার সাথে আমার পরিচয় কিন্তু ইউটিউবে, আপনি তখন আমাকে চিনতেন না অফকোর্স, আমি ভিডিও দেখতাম। অ্যান্ড ম্যাথ যে পড়ানো যায়, এই ম্যাথ পড়ানোটার মধ্যে আপনারা ইন্টারেস্টিং জিনিসপত্র আনতেন। তো আপনার ফিলসফি কি ছিল এখানে? ম্যাথ পড়ানো, দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি এভাবে চিন্তা করো যে আমাদের স্কুল কলেজের টিচাররা কীভাবে পড়ান, তাই না? আমাদের স্যারেরা কীভাবে পড়ান, তারা যখন পড়ায় তখন মনে হয় যে মানে এর চেয়ে খারাপ জিনিস বা এর থেকে ভয়াবহ কোনো জিনিস পৃথিবীতে হওয়া সম্ভব না। চিরতার রস, মানে প্রচণ্ড তিতা একটা বিষয় ছিল সেটা। এবং আমি যখন পড়েছি আমার মনে আছে যে তখন হতো যে স্যারেরা একদম বলে দিন এইভাবে অঙ্ক করতে হবে, এবং এই অঙ্ক যদি মনে করো ঠিক এভাবে না করে আমি যদি অন্যভাবে একটু ঘুরিয়ে করার চেষ্টা করি, তাহলে শেষ, তোমার মার্কটা সব কিছু কেটে একদম শেষ করে। তো আমার কাছে পরে যেটা হলো, এই গল্পটা আসলে আমি ভোগার করেছি যে আমি একবার মানে মার্কস খুব কম পেয়েছিলাম যখন ক্লাস 8 থেকে 9-এ উঠি। তারপরে আমার স্যার এসে বললেন যে তুই কেন সায়েন্স নিয়ে পড়বি, তোর তো সায়েন্স নিয়ে পড়া উচিত না, তুই তো অঙ্ক পারিস না, তাহলে তোর পড়া উচিত আর্টস কমার্সে সব কিছু নিয়ে পড়, তুই ভালো করবি। মানে আমার তো জিদ চেপে গেল যে আমি সারা জীবন মানে সায়েন্স বা বিজ্ঞান ব্যাপারটাকে এত ভালোবাসি, আর আমার স্যার আমাকে বললেন যে তোর ম্যাথ পড়ার মানে তিনি আমাকে বলতে চাইলেন তোর যোগ্যতা নেই, ব্রেকআপ করা দিতে আপনার সাথে ভালোবাসা অবস্থা, একদম পুরোপুরি ব্রেকআপ হওয়ার মতো একটা অবস্থা। তা আমি বললাম যে না, এটা এভাবে চলতে পারে না। তো তুমি একটা কথা আছে না যে তীরকে তুমি যদি সামনে ফেলতে চাও যত পিছনে টানতে হয়। তো আমি সেই জন্য যেটা করলাম, তোমার ক্লাস 6-7 বই খুঁজে খুঁজে বের করলাম, করে সেই জিনিসগুলো সব ম্যাথগুলো পড়ানো মানে নিজে করতে 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 তারপরে ম্যাথের দিকে গেলাম। তো তারপরে যেটা হলো, মনে হলো যে আমি ম্যাথকে এইভাবে কেন পড়াতে হয়। ধরো যখন এমনকি মাঝে মাঝে আমার মনে হয় যে তোমরাও যখন পড়াও, মনে হয় যে আমার মনে হয় যে এটা আরো একটু মজা করে পড়ানো সম্ভব। তুমি হয়তো খেয়াল করেছো যে আমার ম্যাথের একটা পর্ব ছিল, আমি গণিতের রঙে নামে একটা সিরিজ করেছিলাম আর কি। তো ওখানে আমার মেইন ওখানে যে আসল ধারণাটা যে ছিল, এটা কিন্তু মোটেই গণিত পড়ানো না। আমার ধারণা ছিল যে আমি এটা নিয়ে জাস্ট মজা করবো, মানুষজন মজা পাবে। আমার কোনো গণিত শেখানোর ইচ্ছা নাই, আমি সত্যি বলছি, আমার গণিত শেখানোর এখনো খুব বেশি ইচ্ছা আছে তা না। মানুষ মনে করে যে আমি গণিত শিক্ষক না, আসলে আমি গণিতের মজাটা ধরাতে চাই। এই কারণে আমি যে একটা পর্ব করেছিলাম তোমার ডিজে পিথাগোরাস না, ওইটার আইডিয়াটা এরকম ছিল। আজ আমি যে গল্প বলবো সত্যি কোনো গল্প না, পুরো গল্পের বেশিরভাগই নিছক আমার কল্পনা। আইডিয়া সব সত্যি, তাই এর গুরুত্বটা অল্প না। পিথাগোরাস মহামুনি, চলো তার গল্পটা শুনি। 2500 বছর আগে সামোস দ্বীপের মধ্যভাগে জন্ম নেন এই মহান লোক। ছিল সংখ্যাতে খুব ঝোঁক, স্বর্গমর্ত আত্মাও নাকি সংখ্যা মেনে চলে। শুনে অবাক লোকেরা যোগ দিল তার দলে। জ্ঞান পিপাসা নিয়ে, বুকেতে আশা নিয়ে, সাগর পাড়ি দিয়ে চলে যান মিশরে। কোথায় কি জ্ঞান আছে, কোথাও ওয়াইজ ম্যান আছে, ছুটে যান তার কাছে, শেখেন প্রাণ ভরে। ওয়াও, পুরো একবারে মাইক ড্রপ। তো ধরো মানে আমার মনে হয় না যে তুমি সহজে মানুষ পাবে যে চিন্তা করে যে না ম্যাথকে নিয়ে পিথাগোরাসকে ডিজে পিথাগোরাস বানাই দিবে। এটা ছিল ডিজে পিথাগোরাস আইডিয়া। যাই হোক, তো
এই আমার মানে আসল যে দর্শন যেটাকে বলতে পারো, এটাই ছিল আমার দর্শন যে আমি গণিত নিয়ে ইচ্ছা মতো মজা করবো। আমার গণিতের রঙে মাঝখানে বেশ কিছু বিরতি ছিল, সামনের যে পর্বগুলো করার আমার ইচ্ছা আছে সেগুলোর সব মানে আমার পরিকল্পনা হচ্ছে যেগুলো নিয়ে ইচ্ছা মতো মজা করা, মানে সেক্ষেত্রে আমি একবার একটা পর্বে লাস্ট যে পর্বটা ছিল ওটা থেকে কিছুটা শিখিয়ে ফেলেছি। এর জন্য আমার মনে কিছুটা ধরো অনুতাপ আছে যে আমি আসলে শেখাতে চাই না, আমি বরং ওইটা নিয়ে আমি মজা করতে চাই। আগামী পর্বটায় আমার ইচ্ছা আছে যে একটা ওই আগে একটা খবর পাঠ হতো না একসময়, মজা করে খবর পাঠ করা, তো সেরকম একটা খবর পাঠ জাতীয় একটা মানে গণিতের ভিডিও হবে। পুঁথি পাঠ টাইপের না, খবর পাঠ করা। মনে করো আজকে অমুক জায়গা থেকে প্রতিবেদন করছেন আমাদের অমুক, মনে করো গাউসের বাসা থেকে প্রতিবেদন করছেন অমুক, তারপরে গাউসের ছোটবেলার একটা গল্প তিনি বলছেন, মানে হচ্ছে খবরটার ভেতরেই পুরোটা গণিত থাকবে আর কি। এই হলো একটা আইডিয়া। নাইস। আচ্ছা, তো অঙ্ক নিয়ে যদি আপনি অনেক জাদুগুলো দেখান, আমাদের জন্য আছে কোনো জাদু দেখাবেন? অবশ্যই অবশ্যই, চলো। ওকে, আমরা এই বোর্ডটাকে ব্যবহার করতে পারি। ওকে, কলম লাগবে? আমার কাছে কলম আছে, অনেক স্মার্ট বোর্ড এটা। আচ্ছা, বাহ। এতে এরকম করে লেখা যায়। ওকে, এই কলম তো লেখা যায়, সাইড দিয়ে মোছা যায়। তুমি বলে লেখা যায়, মোছা যায়। আচ্ছা, ঠিক আছে, এক কাজ করা যাক। আমি কিছু দেখবো না। আচ্ছা, ঠিক আছে, আমি ওইদিকে তাকিয়ে থাকবো। ওকে, আমি তোমার হাতে কলম তুলে দিচ্ছি। প্যারাটা দিলেন আমাকে। আচ্ছা, অঙ্কটা করবে তুমি। আচ্ছা, আমি এক কাজ করি, মনে করো আমার চোখ বাঁধা, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওকে, প্রিয় দর্শক, আমার সামনে আসলে কিছু নাই, একটা ক্যামেরা আমি দেখতে পাচ্ছি, ওই ক্যামেরাতে আমি এখানে দেখতে পাচ্ছি না। সুতরাং আইমান, তুমি প্রস্তুত? আচ্ছা, হ্যাঁ, রেডি। আচ্ছা, প্রিয় দর্শক, সবচেয়ে ভালো হয় যদি আপনিও একটা খাতা আর একটা কলম নিয়ে এখানে বসেন, তাহলে আইমান যেটা করে সেটার একটা এরকম খাতা কলম, হ্যাঁ, এরকম একটা খাতা কলম যদি আপনার কাছে থাকে তাহলে খুব। আমি তো আবার বোর্ডে করবো না। আচ্ছা, আইমান বোর্ডে করছে, আমি বোর্ডের দিকে তাকাচ্ছি। ওকে, আমার চোখ বন্ধ। ডান। আচ্ছা, ঠিক আছে আইমান, হ্যাঁ, তুমি যেটা করবে, পিছায় যাই আমি একটু, বলেন। 3 অঙ্কের ইয়েস, একটা সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা ভালো হয় যদি অঙ্কগুলো একই রকম না হয়, মানে তিনটা একই না হয়। আচ্ছা, 333 এরকম কিছু নিও না। 333 তিনটা আলাদা আলাদা অঙ্ক এরকম কিছু আছে না। ওকে, নিছি। ওকে, এবারে এই 3টা অঙ্কের যোগফল এক পাশে লিখে রাখো। এই যে মনে করো তুমি ধরো নিয়েছো সংখ্যাটা 243, তাহলে 2, 4 আর 3 যোগ করলে যেটা হয় সেটা এক কোণায় লিখে রাখো। ডান, লিখেছো? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি যেটা করবে সেটা হচ্ছে এই 3টা অঙ্ক থেকে যতগুলো 2 অঙ্কের সংখ্যা বানানো যায়, আচ্ছা, ঠিক আছে, ওকে। মনে করো ধরো তুমি নিয়েছো 243, তাহলে এই যে 2, 4, 2, 3 এমন করে করে যতগুলো 2 অঙ্কের সংখ্যা যতগুলো বানাও। আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ, ডান, বানাইছি। ঠিক মতো বুঝে থাকো তাহলে তোমার 6টা সংখ্যা পাওয়া যায়। হ্যাঁ, ডান। ঠিক আছে, তুমি বুঝে পাবো। এখন তোমার একটা প্রশ্নের কাজ হচ্ছে এই 6টা সংখ্যা যোগ করো। আল্লাহ, ক্যালকুলেটর মোবাইল কোথায়? আচ্ছা, ওকে। প্রিয় দর্শক, আপনি ওই কাজগুলো করুন। ডান, লিখছি। তুমি লিখেছো? হ্যাঁ। আচ্ছা, এখন তোমার যে একটু কি যোগ করতে পেরেছো? মনে হয় যোগ করছি। হ্যাঁ, যোগ করছি। সঠিক হয়েছে কিনা এই কেউ একটু ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখ, ঠিকঠাক আছে? ওকে, ঠিকঠাক আছে। ডান, ওকে, তারপরে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে বড় যোগফলটাকে জানো? হ্যাঁ, এটা থেকে এই ছোট যোগফলটা দিয়ে ভাগ দাও। ওই যে উপরে যে অঙ্ক। আচ্ছা, ওকে। আমি এতদিন পর যোগ বিয়োগ করতেছি ভাই। ভুল করলে মান সম্মান থাকবে না। আমি অনেক আস্তে ধীরে করতেছি। হ্যাঁ, ডান, পাইছি। হ্যাঁ, ডান, করছি। ওকে, তাহলে তোমার যে ভাগফলটা এসেছে, হ্যাঁ, যেহেতু আমরা দুজন মানুষ, 2 দিয়ে ভাগ করেছি। আমি জানি যে তুমি 2। এইটা পারছি। আচ্ছা, ডান। আচ্ছা, তো আইমান, হ্যাঁ, তুমি যে সংখ্যাটা পেয়েছো, হ্যাঁ, এটা খুব সুন্দর। এই সংখ্যাটা হচ্ছে আমার খুব প্রিয় একটা সংখ্যা। সংখ্যাটা না দেখতে বলে দিতে পারি যে সংখ্যাটা কত। অবশ্যই আমি তো দেখছি এবং আমার এই দর্শক যারা আছো তারাও যদি ঠিক মতো করে থাকো এই পর্যন্ত, তাহলে একই সংখ্যা পাবে। এটা খুব মজার ব্যাপার। সেই সংখ্যা হচ্ছে 11।
আমি আমি ফাইনালি রিলিভ যে আমার অঙ্কটা ঠিক হয়েছে, যোগ বিয়োগ। ঠিক আছে, 11 খুব সুন্দর, আমি খুব খুশি যে তুমি শেষ পর্যন্ত 11 পেয়েছো। আচ্ছা, যে যারা ওখানে করছিল স্ক্রিন, আমাদের যারা দেখছে, তারা যদি ঠিক মতো করে থাকো তাহলে এই 11ই আসার কথা। তো আমি বলি যে এই যে 11 সংখ্যাটা এটা কেন এলো সেটাও খুব সুন্দর, যারা জানতে চায়। আমি সাধারণত এটাতে খুব অনুপ্রাণিত করার চেষ্টা করি যে একটা গণিতের আমরা যখন জাদু দেখি, দেখার পরে যেন শুধুমাত্র এই জাদুটা নিয়েই বসে না থাকে। এই জিনিসটা হয়তো তুমি আরেকজনকে শেখাতে পারো যে কিভাবে এটা করতে হয়, কিন্তু যদি শুধু এতটুকুই শেখাও তাহলে আসলে বোঝা যায় না যে গণিতের ভেতরে সৌন্দর্যটা বোঝা যায় না। তো আমি তোমাদেরকে অনুপ্রাণিত করছি এটা কেন হলো সেটা বের করার জন্য, আমি এখন দেখাচ্ছি না। আচ্ছা, তো যেটা আমরা পেলাম 11। 11 সংখ্যাটা আমার খুবই প্রিয়। 11 সংখ্যাটা আমার সবচেয়ে প্রিয় সংখ্যাগুলোর একটা। আমার হচ্ছে অল্প কয়েকটা সংখ্যা আছে যেগুলো আমার ভীষণ রকম প্রিয়, তো 11 হচ্ছে সেরকম খুব প্রিয় একটা সংখ্যা। তো এই যে 11 সংখ্যাটা, আমার মনে আছে যে এই 11 সংখ্যা আমি যখন বলি যে 11 সংখ্যাটা আমার খুব প্রিয়, সাধারণভাবে আমি একটা প্রশ্ন পাই, কেন প্রিয়, কি আছে 11 সংখ্যার মধ্যে কি আছে। তা আমি বলি যে দেখো, এখানে একটা কথা আমি বলি, এটা একটু ফিলোসফিক্যাল কথা, একটা দার্শনিক কথা, যে তুমি যখন কোনো কিছুকে ভালোবাসো, এই যে 11কে তুমি ভালোবাসছো, ভালোবাসার জন্য কোনো কারণ খুঁজতে হয় না যে কেন একটা জিনিসকে ভালোবাসি। ধরো ডিপ ফিলোসফি ভাই, চমৎকার স্যার। কেন ভালোবাসি এই কারণটা খুঁজতে গেলে, ধরো তুমি একজন নারীকে ভালোবাসো, তুমি কেন ভালোবাসো, তুমি ঠিক করলে যে তার রূপের কারণে ভালোবাসি। তুমি বুঝছো যে ঘটনা কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার, এই রূপ 2 দিন পরে থাকবে না, তাহলে তুমি যে কারণে তাকে ভালোবাসলে তাহলে সে ভালোবাসা, তাহলে সে শেষ, এটাই হলো, এটা ব্যাপারটা ঠিক হলো না। এই কারণে ভালোবাসার সময় কারণ রাখতে হয় না, মনে করো ব্যাপারটাকে গতিশীল বা ডাইনামিক একটা কিছু চিন্তা করতে হয়। তো যাই হোক, 11 নিয়ে আমি বলছিলাম। তো 11 সংখ্যাটার কিছু বৈশিষ্ট্য আমার খুব প্রিয়, তো সেরকম একটা বৈশিষ্ট্য দেখানো যাক। বৈশিষ্ট্য, 11 সংখ্যাটা খাঁটি বাংলা ভাষায় কথা বলতে পারে। আচ্ছা আইমান, কোন সংখ্যা যদি এরকম হয় যে উপরে একটা অশূন্য সংখ্যা আছে, এটা কি শূন্য হবে? এই জিনিসটা না, এটা কখনো শূন্য হতে গেলে অবশ্যই উপরে যেটা উপরে একটা শূন্য লাগে। তো এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই সংখ্যাটা কি, এটা শূন্য না। আচ্ছা, এটাকে যদি ভাগ করা যায়, দেখো যে সংখ্যাটা পাওয়া যায় 1 কে 11 দিয়ে ভাগ করলে, সেটা এরকম একটা সংখ্যা, দশমিক। দেখো কি সত্যবাদী একটা সংখ্যা, সে বলছে দশমিক শূন্য নয়, এটা কিন্তু শূন্য নয়। সে সারা জীবন ধরে বলতে থাকে এটা কিন্তু শূন্য নয়। আবার এর পরের যে, ধরো এখন তো আমি 1 কে 11 দিয়ে ভাগ করলাম, এর পরের যে আছে, আমি যদি 2 কে 11 দিয়ে ভাগ করি, তখন যেটা পাওয়া যায় সেটা আরেকটা কথা বলা সংখ্যা। আচ্ছা, সেই কথা বলা সংখ্যাটা, এটা আমাকে বলি যে এটা হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে লোভী সংখ্যা। হ্যাঁ, দেখো এই যে 2 সংখ্যাটাকে ভাগ করলে যেটা পাওয়া যায় 0.181818 এরকম। তো 1 কে তুমি আসলে এভাবে পড়লে বোঝা যায় না, তো আমি জোরে জোরে পড়ার চেষ্টা করি। দশমিক 1 সে কিছুক্ষণ পরে টেকা করা শুরু করে। আমি তো বলি যে মাত্র 2 বছর বয়সে টাকা করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এর হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বলা যায় লোভী সংখ্যাগুলোর একটা। তো দেখো এই যে সংখ্যা, আমি আরেকটা ধাপ এগিয়ে যাই, তাহলে হচ্ছে দেখো এখন পর্যন্ত আমি যা করলাম সেখানে আসলে ঠিক গণিত ব্যাপারটা নাই, সত্যি কথা বলতে আমি জাস্ট মজা করলাম, তাই না? এখন এরপরে তুমি যদি আরেকটা ধাপ এগিয়ে দাও মানুষকে, তখন দেখবে যে মানুষ এখান থেকে একটা গণিতের ছাপ খুঁজে পাওয়া শুরু করবে। তুমি একটু খেয়াল করো যে 3টা আমি পেলাম, এবার এই 3টার দিকে একসঙ্গে তাকাও, খেয়াল করো এরা কারা। 0909, তারপরে দশমিক 18 একটুকুর দিকে তাকাও, 2 দিয়ে গুণ, এটা হচ্ছে 18 এরপরে কি পাচ্ছ? 27। তুমি কি অনুমান করতে পারো এরপরে কত পাবে? যদি আমি 36। দেখো ব্যাপারটা এরকম যে তুমি হয়তো আগে এই জিনিসটা জানতে না, কিন্তু তুমি ছোট্ট করে শুধুমাত্র অবজার্ভ করছো, তুমি জাস্ট তাকাচ্ছ যে কি হয়েছে। এই তাকানোটা, এটা গণিতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তুমি যখন এরকম করে দেখে যাও, এটা একটা ব্যাপার, আর তুমি যখন আরেকবার তাকাও, অবজার্ভ করো, চিন্তা করো, তখন জিনিসটা আর একটা ইন্টারেস্টিং। আমি একটা গল্প বলি এরকম, যে মনে করো রাস্তা দিয়ে তুমি যখন হেঁটে যাচ্ছ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তুমি কতগুলো দোকানের নাম দেখো,
হাজার হাজার লাখ লাখ দোকানের নাম হ্যাঁ। দেখো, আমি যদি বলি এই 1000টা দোকানের নাম বলো, ইম্পসিবল, তুমি কোনোটাই মনে থাকে না। কোনোটাই তোমার মনে থাকে না। In তোমার fact, দশ- আমি এটা করতাম, বুঝছেন, লোকজনকে বলতাম যে আজকে তো অনেক বিলবোর্ড দেখছো, কয়টা কথা মাথায় আছে, একটাও থাকে না। কিছুই আসলে মাথায় থাকে না, তাই না? কোনো কিছু মাথায় থাকে না। তো আমি বলি যে, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম চমক জুতার দোকান, হ্যাঁ। এটা দেখলাম আমার শ্বাস করে তখন মনে হয় হ্যাঁ, এই দোকানটা- নিজের নাম। এটা আমার নিজের নাম। এই যে দেখো ছোট্ট একটা কানেকশন আমি করছি ওই দোকানটার নাম দেখে, আমি নিজের সঙ্গে এটা মেলালাম, একটা চিন্তা করলাম। এই যে নতুন করে দেখো, এইটা তুমি দেখছো শূন্য নয়, এটা কোনো কিছু তৈরি করলো না। হঠাৎ করে তুমি যখন দেখছো 09, 18, 27, তখন তোমার ভেতরে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, একটা কানেকশন তৈরি হচ্ছে। যখন তুমি কানেকশনটা তৈরি করে ফেলো, তখন আসলে জ্ঞান তৈরি হয়, তখন জিনিসগুলো মজা লাগে। তো আমি এই জিনিসটুকু ধরায় দেওয়াটা হচ্ছে আমার আমার মানে চিন্তা থাকে যে আচ্ছা, আমি তোকে পুরোটা শিখিয়ে দিতে চাই না, তোর সব কিছু শিখতে হবে না, তুই জাস্ট মজাটা যদি নিতে পারিস, তাহলে তখন নিজেই অনেক দূর হেঁটে যেতে পারবি। এটা হচ্ছে আমার ফিলোসফি ছিল আর কি এটা। আই গেস আপনি না বলেও অনেক কিছু শিখাই ফেলছেন। আমি আবার সামনে চলে আসি, এটা ইন্টারেস্টিং, এটা আমিও দেখাবো এখন। আচ্ছা, এটা বেশ ভালো লাগছে। আচ্ছা ভাব, সো আমাদের এই তো গেল, সো ম্যাথের ম্যাথ তো বুঝা। আপনার আরেকটা ভেরি ইন্টারেস্টিং পার্ট ছিল যে আপনি এখন গান গাইতেন ম্যাথ নিয়ে, র্যাপ নিয়ে। সো আমার এখনো মনে আছে যে ডিজে পিথাগোরাসের যে পার্টটা, এরকম কি এর পরে আপনার ভিডিওতে আমি আর কোনো গান দেখি না, আপনি কি আর কোনো র্যাপ ট্যাপ কিছু বানাইছেন? তারপরে র্যাপ ওইভাবে মানে ম্যাথ নিয়ে বানানো হয় নাই, কিন্তু মানে আমি আসলে যেটা করি মানে আমি ধরো গান করি আর যাই করি, আমার মনে হয় যে নিজের আনন্দ পাওয়াটা খুব জরুরি একটা জিনিস। যে তুমি যখন কোনো কিছু নিজের আনন্দের জন্য করো, তখন যদি সেটা ভালো হয়, তখন সেটা মানুষের কাছে পৌঁছে যায়। আর ধরো তুমি নিজেই একটা জিনিস তোমার নিজের ভালো লাগে না, তুমি করছো, তুমি ধরো তুমি যখন ভিডিও করছো, তুমি বেশ হেসে হেসে কথা বলো না, কেন কথা বলো হেসে হেসে বলতে পারো, কারণ তুমি নিজেও জিনিসটাকে ফিল করছো, এনজয় করছো। মানুষ আমাকে খালি প্রশ্ন করে, ভাই আপনি কেন হাসেন হাসেন কেন, কেন? কোন টুথপেস্ট ইউজ করেন, কে টাকা দিছে, হাসেন কেন খালি? সেটাই, কারণ ধরো তুমি যদি না হেসে এরকম করতে জিনিসটা না, আজকে আপনাদেরকে আমি একটি ব্যাপারটা কিরকম তারা তো চিন্তা করো, মানে Absolutely. সেটাই। তো আমি এটাই বলছি যে আমি সে কারণে যা কিছু করি, নিজের আনন্দটা এখানে একটা জরুরি জিনিস থাকে। তো যাই হোক, তো কয়েকদিন আগে তুমি বললে যে গানের কথা, ফিজিক্স নিয়েও একটা গান চিন্তা করেছিলাম। ফিজিক্স নিয়ে? হ্যাঁ, ধরো নিউটনের যে 3টা সূত্র আছে, হ্যাঁ। তারা ওটা নিয়ে মনে হলো যে একটা বাংলা সিনেমার মতো গান তৈরি করা যায়। মনে Seriously? আমি কল্পনা করছি যে ধরো জসিম এসে নাচ করছে না এই গানের সাথে, তো জিনিসটা এরকম ছিল। বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তনের হার বলটারই মতন, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিটি ক্রিয়ার একটি, বলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। জোকস এটা। এটা আপনি কোথাও লঞ্চ করছেন? না, এটা মনে হয় এই ভিডিওতে ফার্স্ট মনে হয়। ভালো লাগছে। হ্যাঁ, তো আমি ধরো এগুলা, এই দেখো এরকম কিন্তু ছোট ছোট জিনিসপত্র এরকম বানাতে থাকি কন্টিনিউয়াসলি। মাঝখানে কয়েকদিন আগে একটা গান লিখলাম কি নিয়ে, একটা বিড়াল নিয়ে। হ্যাঁ, বিড়াল? হ্যাঁ, স্টোরিঞ্জারের বিড়াল নিয়ে। ও, Schrodinger's cat. Schrodinger's cat, হ্যাঁ। তো মানে মনে হলো যে ওইটা লিখে আমি আনন্দ পাবো। তো এটা সবসময় যে সবাইকে মনে করো সবকিছু দিতেই হবে এরকম কিছু না, নিজের আনন্দের জন্য অনেক কিছু করা যায়। তো ওইটা ছিল একটা পার্ট। তো ধরো Schrodinger's cat কি বানানো হয়ে গেছে? সুইচ ক্যাট বানানো হয়ে গেছে, দুটো একটু ডিপ থিমের গান, বড় ডিপ থিমের, আচ্ছা। ফিলোসফি। আমার মনে হয় যে এই আসলে আমার মনে হয় ওই এত ফিলোসফিক্যাল থট। আর যেহেতু এটার গানের মানে সুরটা খুবই ভয়ঙ্কর রকম বাজে হয়েছে, আচ্ছা, এই আসলে এটা আমি না আমার এখনো মনে আছে যে আপনার আরেকটা ভিডিও অনেক আগে দেখতেছিলাম, এটা আপনার প্রোফাইল থেকে ছিল না, এটা প্রবলেম অন্য কেউ আপলোড করছে। আপনি যখন বুয়েটে ছিলেন, বুয়েটের ফ্রেশার্সের অথবা কোন একটা ফাংশনে আর কি, আপনি একটা গান গাইছিলেন যে ছাইরা দে মা কাইন্দা বাঁচি, ওটা মনে আছে? ও আচ্ছা, ওইটা হচ্ছে ধরো আমাদের এখানে কি যারা পাঠক যারা দর্শক তাদের মধ্যে কি ইউনিভার্সিটি স্টুডেন্ট? হ্যাঁ, মেজরিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে। তাই নাকি? মেজরিটি, হ্যাঁ। আচ্ছা, বাহ। তো আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তো আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, তো আমি তো ছিলাম কুষ্টিয়া থেকে ঢাকা আসার পরে মানে আমার কাছে মনে হলো যে আমি একটা মনে করো ছোট্ট একটা পুকুর থেকে বিরাট বড় একটা সমুদ্রে এসে পড়লাম, এবং সেই সমুদ্রে আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তো তখন যেটা হলো মানে খুব কষ্টে ছিলাম, ওটা আসলে কষ্ট নিয়ে লেখা গান, কিন্তু মানে যদিও থিমটা মানে মজা করে বলা, কিন্তু ছিল কষ্ট নিয়ে করা। মানে গানের লাইনগুলো অনেকটা এরকম ছিল, ভালো লাগে না রে কিছু ভালো লাগে না, ভালো লাগে না রে কিছু ভালো লাগে না,
ভালো লাগে না রে কিছু ভালো লাগে না, রাত্রি যদি কাটে তবু দিন তো কাটে না, রাত্রি যদি কাটে তবু দিন তো কাটে না, সমস্যা যে চারিধারে কি করে ঠেকাবি তারে, মনটা যে আর মানে না রে মনটা মানে না, হাজারে লোকের বাধা বলি ওসব ঝাড়ি শিখেই তুলি, বুয়েটে পড়ার স্বপ্নগুলি আর তো টানে না, ও আর তো টানে না, এসব কারণেই সিদ্ধান্ত নেই, এসব কারণেই সিদ্ধান্ত নেই, অবহেলায় এমন জীবন নষ্ট করবো না, না রে না, ছাইরা দে মা কান্দা বাঁচি বুয়েটে পড়বো না। তো এটা ছিল মানে ওই ওই সময়কার ধরো কষ্ট দুঃখ ওইগুলো নিয়ে লেখা আর কি। তো ওই সময় মনে আছে যে আমি খুবই ভাগ্যবান ছিলাম, একদম ধরো তখন 1-1 মানে আমাদের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট লেভেলে এরকম। আমি তখন গানটা গাওয়ার পরে দেখি যে আমি যাদেরকে নিয়ে কিছু গানটা কিছুটা বুয়েট বিরোধী ছিল, বুঝতেই পারছো, এরপরের লাইনগুলোতে ছিল যে মানে স্যারদের ক্লাসের কথা আমি কিছু বুঝি মজার ব্যাপার হচ্ছে গান শেষ করার স্যারেরা দিকে উঠে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, তার মানে হয় স্যারেরা কিছু বোঝে নাই, না হলেও বোঝা ছন্দটাতে তারা মজা পেয়েছে, ঠিক আছে, আমি খুশি। আচ্ছা, তো এই ইউনিভার্সিটি লাইফটা আমি এই যেহেতু আমাদের মেজরিটি অফ দ্য ভিউয়ার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে, ওদেরকে আমি সারাদিন অ্যাডভাইস দিতে থাকি, আপনার কোনো স্পেশাল অ্যাডভাইস আছে কি করতেন না করতেন, কি করা যায়? অ্যান্ড মেজরিটি এখন আরেকটা যে সবাই অনেক ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, এটা নিয়ে আজকেও আমাদের বুয়েটে একটা কথা হচ্ছিল। আজকে বুয়েটে গেছিলেন? হ্যাঁ, বুয়েটে ছিলাম কিছুক্ষণ। তো ওদের সাথেও কথা হচ্ছিল, ওদের মধ্যেও ওরা বললো যে অনেকেই আসলে এই সময়কার অনেক মানুষই ফ্রাস্ট্রেটেড। তো ফ্রাস্ট্রেশনের আসলে আমার মনে হয় কি যে কয়েকটা ব্যাপার এখানে আছে। ধরো সবাই যেটা হচ্ছে যে মানে আমার মনে হয় যে নিজের জীবনটার দিকে না তাকিয়ে সবাই ধরো তার উপর একটা আরোপিত জীবনের স্বপ্ন দেখে সবাই, মানে ধরো তার বাবা মা একটা জীবন তার জন্য ঠিক করে চিন্তা করে রেখেছেন, সেই ছেলেটা চিন্তা করছে যে আমি আমার বাবা মা যেরকম ভাবছেন আমি তার মতো কি হতে পারছি, মানে এই যে প্রেশারটা এটা বোধহয় দরকার নেই। আমার যেটা মনে হয় যে তোমার যে ছোট্ট আনন্দ সেই আনন্দটা অনেক বেশি জরুরি, মানে এরকম হতেই হবে না যে তোমাকে একটা বিরাট বড় কিছু হয়ে যেতেই হবে, এরকম হওয়ার কিছু নাই। আমি লাইফে কিছু ফিলোসফিতে বিশ্বাস করি, আমার ধারণা এটা বোধহয় একটু তোমাদের থেকে বোধহয় একটু আলাদা হতে পারে। আমার মনে হচ্ছে যে আমি যদি অনেক বিখ্যাত কেউ হতে পারি সেটা খারাপ না, আমি যদি কোনো বিখ্যাত কেউ না হতে পারি, আমি যদি নিজের মতো একটা নিভৃতে ছোট্ট একটা জায়গায় গিয়ে জীবন কাটাতে পারি, সেটাও একটা সুন্দর বিষয়, মানে সেটার মধ্যে মানে কোনোটাই কোনো আলাদা বা খারাপ বলার কোনো কারণই নাই। মানে আমার কাছে মনে হয় যে লাইফ এটা খুবই একটা কি বলা যায়, এটা প্রেশাস একটা জিনিস, খুব প্রাইসলেস একটা জিনিস, এই জিনিস তুমি আর কখনো পাবা না। মানে আমাদের যে ইহলৌকিক যে জীবনটা বলা যায় এই জীবনটা তো একটাই, এই জীবনটার যদি একটা সুন্দর একটা অর্থবহ একটা জীবন তুমি যদি কাটাতে চাও, এর মানে এই না যে তোমাকে অনেক বিখ্যাত কেউ হতেই হবে, অনেক বড় কিছু হতেই হবে। তুমি যদি তোমার যে ছোট ছোট ভালো লাগার জায়গাগুলো আছে, তোমার ছোট ছোট আনন্দ, তুমি যদি সেই অংশটুকু নিয়ে থাকতে পারো, সেটাও আসলে অনেক বড় একটা ব্যাপার। তো আমি ভার্সিটিতে যারা পড়ছে ওদেরকে এটা বলছিলাম যে তুমি তোমার আনন্দটুকু খুঁজে নাও, এইটা হচ্ছে সবচেয়ে জরুরি। আরেকটা ব্যাপার আমি বলি যে অনেকে যেটা হয় এখন আমাদের যেটা হয়েছে ধৈর্য কমে গেছে বলে, ধরো একটা কাজ আমি একটু শুরু করলাম, ধরো 5 মিনিট চেষ্টা করলাম, 10 মিনিট চেষ্টা করলাম, তারপরে দেখা যায় যে আর কারণ ধৈর্য নাই, শেষ। তা এইভাবে আসলে হয় না। আমি বলছিলাম যে গানের কথা, ধরো এই যে এখন ধরো আমি চাইলেই ধরো কিছু না কিছু একটা গান মোটামুটি দাঁড় করাতে পারি, সেটা অনেক ভালো কিছু হয় তা না, আমি গানের মানুষ না, কিন্তু তারপরেও মোটামুটি কিছু একটা হয়। তো এই যে এইটুকু কিন্তু আসতে এত সহজ না। আমি শুরু করেছি ক্লাস 5-6 এর সময়। 5-6 এ গান লিখতে? তখন আমি গান লিখতাম। বুঝতেই পারছো, তুমি মনে করো না যে সে সময় আমি বিরাট বড় গীত গাইছিলাম। তখনকার গানগুলো কেমন হয় একটু শোনাই তোমাকে। তখন আমি গান লিখতাম এরকম, হেই তুমি চলে গেলে বলে গেলে না, নিয়ে গেলে না, তুমি চলে গেলে বলে গেলে না। এবং তখন হচ্ছে এরকম গান তো লিখতাম, আমার বন্ধুরা এসে জিজ্ঞেস দোস্ত ওই গানটা গাতো চলে গেলে বলে গেলে। আমি তখন মনে করতাম যে আমি নিশ্চয়ই এখন ভালো কিছু লিখে ওরা বোধহয় আসলে আমি বুঝি নাই যে তারা আমাকে পচাচ্ছে, সেটা পরে এসে ওদের কাছ থেকে শুনেছি যে ওরা খুব মজা পেত। এরকম আমি কবে যাব, এইরকম টাইপের গান ছিল আমার। দেখো তার থেকে অন্তত মানে তার থেকে একটু ভালো অবস্থায় আমি এখন এসেছি আর কি। যে তো দেখো এই পথটা কিন্তু অনেক লম্বা একটা পথ। তো এখন তুমি যদি এই পথটুকু না যেতে চাও তাহলে এত তাড়াতাড়ি আসলে হতাশ হওয়ার কিছু নাই, মানে আরও সময় আছে। আর ধরো একটা জিনিস এই মুহূর্তে আমার হয় নাই, তার মানে এই না যে সারা জীবন হবে না। আমি এখন একটা জিনিস পারি না, আমি বলি যে আমি বুয়েটার ফার্স্ট যে 2 বছর আমার আসলে খুবই হতাশায় কেটেছে। কারণ আমি ধরো আমি তো ছিলাম আমার কলেজের ফার্স্ট বয়, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ফার্স্ট বয়। তাও ফার্স্ট বয় মানে কুষ্টিয়া কলেজে আমার লাইফে দুঃখ বুঝছেন। আমি কখনো দিন
স্কুল কলেজে থাকতে ফার্স্ট হতে পারি। ও আচ্ছা, সবাই কেমনে জেনে ফার্স্ট হয়? আর একটু খারাপ স্কুলে পড়া দরকার ছিল। তাহলে এটা হতো না। তো যেটা হয়েছে যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ফার্স্ট বয় ছিলাম। তো আমি বুয়েটে এসে আমার তখন তো বুঝতেই পারছি আমি তো ফার্স্ট Part, আমার পার্টি আলাদা, আমি ফার্স্ট বয়, তারপরে আমি চান্স পেয়েছি ইলেকট্রিক্যালে প্রথম ওরে বাবা, মানে আমার স্বপ্ন একদম বুয়েটের ইলেকট্রিক্যাল। সবার ব্যাপক স্বপ্ন। কিন্তু যেটা হলো আমি ভালো করতে পারলাম না, কারণ এই পরিবেশটা আমার একদম পুরোপুরি আলাদা, যে কারণে এই ছায়াতে আমার কানতে পারছি গানটা লিখেছিলাম আর কি। পরিবেশটা আমার সাথে মেলে না। তো তখন আমি কিন্তু তখন মানে প্রথম 2 বছর আমার খুবই হতাশায় কেটেছে। তো আমার পর আস্তে আস্তে যেটা থেকে বের হয়েছি তার একটা বড় কারণ ছিল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডগুলোর সাথে যুক্ত হওয়া। তো ওই অলিম্পিয়াডের কারণে ধরো মানুষের কাছে যেতাম, সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে কথা বলার সুযোগ হতো। যখন ওখানে গিয়ে আমি ধরো একটা ম্যাথ সত্যিকার অর্থে বুঝিয়ে ফেলতে পারতাম, ওদের যে চোখের যে ঝিলিক যেটা আর কি, ওদের চোখের ওটা দেখলেই মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমার জীবনে একটা অর্থ আছে। আমি আমার এই পার্টটা আমি অনেক রিলেট করতে পারি। আমিও জীবনে স্টেজে উঠে নাই, বাট ফার্স্ট টাইম যখন অঙ্ক পড়াইছিলাম এন্ড বাচ্চারা বলছে ও বাবা আপনি তো পুরো জিনিয়াস, ওই যে চোখ পুরা ওরা যে তুমি যে দেখো বুঝতে পারো, ওরা যে বুঝতে পারছে এই ব্যাপারটা তুমি ফিল করতে পারো। তা আমারও যে এটা হতো যে আমি যখন এখানে পড়াতাম বা উদ্ভাসে পড়াতাম, আমি দেখতে পাচ্ছি যে ধরো 100 মানুষ এখানে বসে আছে আমার সামনে, এই 100টা মানুষ কেউ কারোর সাথে কথা বলছে না। বা দেখো আমি ফার্স্টের দিকে ক্লাস কন্ট্রোল করতে পারতাম না, পরের দিকে দেখো আমি এমন হতো যে আমি কথা বলছি এবং আমি জানি যে 100 জন মানুষ এখানে বসে আছে, প্রত্যেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি একদম নিশ্চিত বলতে পারতাম যে ওকে আমি এখন এই ক্লাসটার পুরো কন্ট্রোলটা আমার হাতে, পুরো মানুষজন শুনছে আমার কথা। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এটা খুব সহজ ব্যাপার না। তো তুমিও মাঝে অনেক জায়গায় টক দিতে যাও, তুমিও নিশ্চয়ই এই জিনিসটা ফিল করো, কন্ট্রোলটা করো। হ্যাঁ, তুমি যখন দেখো যে সবাই তোমার দিকে তাকিয়ে আছে, তুমি যখন বোঝো যে পুরো কন্ট্রোলটা তোমার কাছে, তখন কিন্তু তুমি তোমার আরো ভালো করে ডেলিভার করতে পারো তোমার ব্যাপারগুলো। তো ওই জিনিসটা আর কি আমার মনে খুবই হতো আর কি। তো ওই আনন্দটা পাওয়া, যখন আমি ম্যাথ পড়াতে গেলাম তখন হচ্ছে এই আনন্দটা আমি যখন পেলাম, তখন মনে হয় না আমারও জীবনের একটা অর্থ আছে। তাহলে আমার যে বইটা অপেক্ষা একদিন খারাপ করেছে এটা আর কোনো বড় ব্যাপার না। তো এটাই আমি বলছি যে ধরো যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারা যদি তাদের ছোট্ট ছোট্ট আনন্দের কোনো জিনিস খুঁজে পায়, যে ধরো আমি দর্শকদেরকে বলি যে ধরো তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, তোমার ক্লাসে পড়ালেখা কোনো কিছু তুমি বুঝতে পারছো না, এর মানে এই না যে তোমার জীবন শেষ হয়ে গেল। তুমি যে ধরো 1 বছর তুমি কিছু বোঝো নাই, 2 বছর কিছু বোঝো নাই, তাহলে তোমার যে জীবন শেষ হয়ে গেল তা না। মানে জীবনটা আসলে এত বড়, এত বিশাল যে তুমি অল্প একটু জীবনের শেষ হয়ে গেলে কিছুই যায় আসে না আলটিমেটলি। তুমি শেষ পর্যন্ত গিয়ে তুমি সেটা শেষ পর্যন্ত মেকআপ করে নিতে পারবে। তো যেটা ভালো হয় যে ছোট ছোট করে তোমার সময়টাকে ছোট ছোট করে ইউটিলাইজ করা, যেন প্রত্যেকটা দিন একটু একটু করে অর্থবহ হয়। ছোট ছোট করে জিনিসগুলো নিয়ে তুমি একটা বিশাল বড় কিছু তৈরি করে ফেলো। জাস্ট মাথার মধ্যে এই জিনিসটুকু থাকলেই চলে। আমি চিন্তা করি প্রতিদিন আমি যদি একটা ছোট্ট একটা অর্থবহ জিনিস তৈরি করতে পারি, আমি যেমন খুশি লাগে। আমি ঠিক আছে, আমার জীবনে অনেক বেশি চাওয়া পাওয়া নাই, আমি প্রতিটা দিনে যদি ছোট্ট একটা কিছু বানাতে পারি, ধরো 1 লাইন গান লিখলাম, কিংবা 1 লাইনের একটা কবিতা লিখলাম, কিংবা কিছুই না করতে পারলে সুন্দর একটা জিনিস চিন্তা করলাম মনে মনে, আমি তাতেই খুশি হয়ে যাই। আমার খুশি হওয়া খুব সহজ। এইটাও অনেক ইন্টারেস্টিং লাগে, সবাই এই জিনিসটা না স্টার্ট করতে পারে না। যেমন আপনি এখন পারেন যে 1 লাইন গান লেখা আপনার জন্য যতটা সহজ, বা 1 লাইন বই লেখা, বা একটা কিছু করা, ওটা অনেকের জন্য অনেক কঠিন। তো এই যে ক্রিয়েটিভিটি, আমরা বলি যে শুরু করো, বাট স্টার্টিংটা তো কঠিন, 0 থেকে 1টা। সো এই ক্রিয়েটিভিটির স্টার্ট কিভাবে করবে? স্টার্ট করাটা মোটেই অবশ্যই সহজ কাজ না, এটা হচ্ছে স্টার্ট করাটাই বরং সবচেয়ে কঠিন কাজ, এতে সন্দেহ নাই। কিন্তু স্টার্ট করাটার জন্য যেটা করতে হয়, চারিদিক থেকে আইডিয়া গ্যাদার করতে হয় একটু একটু করে। তুমি ধরো স্টার্ট করার মানে কোনো কিছু শুরু করার জন্য তোমার ভিতর থেকে একটা কি বলা যায় আর কি আর্জ তুমি কখন ফিল করবা, তুমি কখন অনুভব করবে যে ওকে আমাকে এখন একটা কোনো কিছু বানিয়ে ফেলা দরকার। ধরো আমি কখন একটা ভিডিও বানাই, যখন আমার মনে হয় যে ওকে আমার সামনে এত কিছু জিনিস জমে গেছে যে এটা আমি কাউকে না বোঝানো পর্যন্ত আমি ভালো লাগতেছে না, এইটা আমার জানা কিছু শিখছি, তুমি আমার এটা দেখাইতে হবে, মানুষকে জানাইতে হবে। ধরো এই যে একটা দারুণ তুমি বোর্ড, তুমি দেখো একটু আগে যখন আমাকে এই বোর্ডটার কথা বলছিলা যে এটা হচ্ছে স্যামসাং ফ্লিপ বোর্ড বলে না, দেখো তুমি নিজে আমাকে দেখাচ্ছ যে কেমনে কাজ করে। আমি সবাইকে করি, আমি নিজে অনেক অবাক ছিলাম, দেন আমি আনছি, আমি সবাইকে দেখাই। তুমি সবাইকে দেখাও, এই যে তুমি যখন আর্টটা দেখাচ্ছ, তো এটা তৈরি হয় তখন যখন তোমার সামনে কিছু কিছু জিনিস তোমার যখন ইনপুট থাকে। তো যেটা আমি বলি যে তুমি চারপাশ থেকে ক্রিয়েটিভ জিনিসগুলো নিয়ে ইনপুট নাও যত পারো। মানে হচ্ছে তুমি ধরো একটা ক্রিয়েটিভ বই, যত কিছু আছে বই পড়ো, তুমি ক্রিয়েটিভ গান শোনো, মানে গান যে সারাদিন তুমি শুনে যাচ্ছ এটাই না, শোনার সময় আরেকবার ভাবো যে আচ্ছা এই গানটার মধ্যে ছোট্ট একটা কাজ আছে, বা এই কাজটা সুন্দর। তো এইগুলোকে ছোট ছোট জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, ক্রিয়েটিভ আইডিয়াগুলোর মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে থাকা। ধরো আমি একটা আইমানের ভিডিও দেখলাম,
আমি যখন তোমার ভিডিও দেখি, আমি কিভাবে দেখি আমি সেটা বলি। হ্যাঁ হ্যাঁ তো আমি যখন তোমার ভিডিও দেখি, আমি জানি যে ওকে তুমি যখন ম্যাথ পড়াচ্ছ, ওকে তোমার যে ম্যাথগুলো আমি পড়াচ্ছ, সত্যি কথা বলতে সেই ম্যাথগুলো আমি জানি। হ্যাঁ 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 তোমার absolutely. তোমার তোমার ম্যাথগুলো তুমি ধরো একটা ত্রিভুজের ধরো ক্ষেত্রফল এগুলোর হ্যাঁ। ভিডিও বানাচ্ছ, সূত্র কেবল একটাই, আমি হ্যাঁ, দেখছো এটা? দেখেছি ভিডিওটা, হ্যাঁ। খুব সুন্দর। তো আমি কিন্তু জানি যে, কিন্তু আমি কি খেয়াল করছি, আমি খেয়াল করছি যে তুমি যখন এটা প্রেজেন্ট করছো, তোমার প্রেজেন্টেশনের আইডিয়াটা কিরকম। তোমার ভিডিও থেকে আমি কিন্তু নতুন কিছু শিখতে পারছি না। Right. তাহলে যেটা হচ্ছে, আমি সেখান থেকে আইডিয়া নিচ্ছি কিভাবে প্রেজেন্ট করা যায়, তাই না? তাহলে ওখান থেকেও আমি একটা প্রেজেন্ট করার আইডিয়া পাচ্ছি। তো এই যে, তো আমার যেটা মনে হয় যে ধরো যারা ভার্সিটিতে পড়ছো, তোমরা মনে করো নতুন কোনো কিছু ক্রিয়েটিভ একটা জিনিস শুরু করতে চাও। আমি জানি যে ক্রিয়েটিভ জিনিস শুরু করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার, কিন্তু তুমি যেটা করবে, চারপাশ থেকে জিনিসগুলো, ধারণাগুলো নিতে থাকবে, মানে কন্টিনিউয়াসলি দুনিয়ার যা কিছু আছে, মনে করো একটা ছোটো ছোটো বিষয়গুলো, যেখানেই যা কিছু তুমি দেখো যে যে জিনিসটা মনে হচ্ছে যে সে একটু চিন্তা করে বানিয়েছে, সেই জিনিসগুলো থেকে ধারণাগুলো কন্টিনিউয়াসলি মনের মধ্যে নিতে হয়। তুমি যখন নিতে 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 যেগুলো তোমার যখন নেওয়ার পাত্রটা প্রায় ভরে গেছে, হ্যাঁ। তখন হচ্ছে তোমার মনে হবে যে এই তুমি কিছু দিতে পারো এখন। তো এই জিনিসটাই আমার মনে হয় যে শুরু করার সবচেয়ে ভালো উপায়। তো ওখান থেকে মনে হয় যে দেয়ার শুরু, যেমন আপনার এই বইটা আমি সবার আগে বইমেলা থেকে কিনেছিলাম, গণিতের রঙে, অ্যান্ড দেন অঙ্ক ভাইয়া। এই বছর আপনার একটা ক্যালকুলাসের বই বের হচ্ছে। সো বইও তো অনেকে তো লিখতে পারে, বাট সবার তো এরকম বই বের হয় না। সো বইয়ের জার্নিটা কিভাবে স্টার্ট করা যায়, বা এখন তো বইমেলার সময়, আচ্ছা, সো হাউ টু স্টার্ট দ্যাট জার্নি? আচ্ছা, তো দেখো, প্রথম কথা হচ্ছে যে সবাইকে লেখক হতে হবে এমন কিছু না। আমি আসলে ঠিক মানে আমার অবশ্যই স্বপ্ন ছিল এক সময় যে একদিন আমার একটা বই প্রকাশিত হবে বইমেলাতে। ধরো এরকম আমি চিন্তা করেছি যে ধরো বই প্রকাশিত হলো, একজন মানুষ এসে আমার কাছ থেকে অটোগ্রাফ চাইলো, এটা আমার জন্য ব্যাপারটা স্বপ্নের ব্যাপার ছিল। তো মজার ব্যাপার হচ্ছে যে বই মেলাতে গিয়ে নিজের স্টলে বসে অটোগ্রাফ দেওয়া, এই সৌভাগ্য আমার এখনো হয়নি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলছি, এই ভিডিও পর্যন্ত। আশা করছি যে সামনে অচিরে এই ঘটনাটা ঘটতে যাও যাও যাও, আমরা আদর্শতে যাবো। আমারও বই আছে, ভালো লাগে না, ভাইয়েরও বই আছে, আমরা একসাথে ওই দিন দিয়ে আচ্ছা, দেবো। sure. এটা খুব ভালো হবে। তো যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে যারা নতুন মনে করে লিখতে চায়, তো লেখার জন্য কেউ যদি লিখতে চায়, তো আমি তাদের জন্য যেটা মনে করি যে প্রথম জিনিস হচ্ছে অবশ্যই পড়া। তো লিখতে হলে তোমাকে পড়তে হবে। তোমাকে তুমি যদি ইনপুট না পাও, ভালো ইনপুট না পেলে ভালো আউটপুট দিতে পারবে না। Absolutely. কিন্তু এটারও একটা ব্যাপার আছে। মনে করো আমি এক সময় চিন্তা করতাম যে আচ্ছা, আমি যে কোনো কিছু শুরু করবো, আমি যে লিখবো, হ্যাঁ কতটুকু পড়ার পরে আমি লেখা শুরু করবো। পড়ার কত শেষ নাই, তাই না? মানে কেউ যদি লেখক হতে চায় তাকে পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কতটুকু পড়ার পরে সে লেখক হবে। তুমি যদি সারা জীবন ধরে পড়তেই থাকো যে না আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারি নাই, যখন আমি যোগ্য হয়ে উঠবো তখন গিয়ে আমি লিখবো, এই কাজ করতে থাকলে তুমি সারা জীবনে কখনো লিখতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যখনই কোনো কিছু সৃষ্টি করতে চাও, তোমাকে ইনপুট নিতে হবে এবং আউটপুট দিতে হবে। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তুমি যখন নিজে নিজে লিখবে, লিখতে 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 একসময় মানুষ লেখক হয়ে ওঠে। কেউ যদি মনে করো গানের সব সূত্র জানে, কিন্তু কোনোদিন গান গায় না, মানে সে জানে কিভাবে গাইতে হয়, গাইলাম না, সে কোনোদিন গায়ক হতে পারবে? কোনোদিন পারবে না। তাহলে লিখতে হলে লিখতে হয় আসলে। যাই হোক, লেখক হতে গেলে তো আমি বলছিলাম আমার প্রথম বইটার কথা। তো আমার প্রথম যে বইটা ছিল সেটা ছিল গল্পে জল্পে জেনেটিক্স। ওই বইটা জেনেটিক্স, আমি তো জানতাম গণিতের রঙের জেনেটিক্স বইটা ছিল। হ্যাঁ, আমার গল্পে জল্পে জেনেটিক্স নামে আমার প্রথম একটা বই ছিল, সেটা একটা অনুবাদ গ্রন্থ ছিল। আচ্ছা। সেই বইটার আসলে একটা ইংরেজি বই ছিল, এ কার্টুন গাইড টু জেনেটিক্স, সেই বইটার অনুবাদ থেকে। তো আমি বলি আসলে ঘটনাটা কি ছিল। দেখো, ওই বইটা পড়ে আমি খুব মজা পেয়েছিলাম। তা আমার কাছে ব্যাপারটাই হচ্ছে এই সব কিছুর মানে একটা মূল ব্যাপার হচ্ছে আনন্দ। সৃষ্টি করার মূল প্রক্রিয়াটাই হচ্ছে সৃষ্টি সুখের উল্লাস ধরনের একটা ব্যাপার আর কি। আনন্দটা আমি মানুষের সাথে ভাগ করে নিতে চাই। তো দেখো, তুমি যখন একটা কিছুতে খুব মজা পাও, মনে করো তুমি ক্রিকেট খেলা দেখছো, তোমার সবচেয়ে প্রিয় দলের খেলা, তোমার কি মনে হয় এই খেলাটা একা একা দেখে মজা পাবে নাকি লোকজন মিলে হই হুল্লোড়, অনেক লোকজন মিলে হই হুল করে দেখলে তখন ব্যাপারটা মজা? তো আমার কাছে গণিত পড়ানো হচ্ছে ওরকম একটা ব্যাপার যে আমি চিন্তা করেছি আমি পড়ালে খুব মজা পাই, এই মজাটা আমি সবাইকে নিয়ে একসাথে মজা করতে চাই। আমার হচ্ছে মেইন মানে মূল দর্শনটা হচ্ছে ওইখানে। তো আমার গণিত এই যখন জেনেটিক্সের বইটা পড়লাম, পড়ে এত মজা পেলো, মনে হলো যে এই বইটা আমার একা একা পড়ে আমি কেন হাসছি, এই বইটা আসলে সবাইকে মিলে একসাথে পড়ে হাসা দরকার। তার জন্য আমি তখন বইটা অনুবাদ করে ফেলি। অনুবাদটাও প্রায় 1.5 বছর ধরে একটু একটু করে করে অনুবাদ করা। তো একবার যেটা হয়, একবার যখন বই প্রকাশিত হয়ে যায় তখন কিন্তু মানে বলো না শুরু করাটা একটা ব্যাপার। তো যখন শুরু হয়ে গেছে তখন ব্যাপারটা সহজ হয়ে যায়। তো এই যে বইটা গণিতের রঙে হাসি খুশি গণিত, এটা হচ্ছে আমার গণিতের রঙে নামে যে ভিডিও সিরিজ করেছিলাম সেটার উপর ভিত্তি করে। আর অঙ্ক ভাইয়া হচ্ছে যে মানুষ বিভিন্ন সময় আমাকে প্রশ্ন পাঠাতো যে ভাইয়া এটা কেন হয়, ওটা কেন হয়, ভাইয়া কেন
কেন এই ঘনমূল এই যে বর্গমূল করার নিয়মটা শিখেছিলাম ক্লাস 7-এ, ভাইয়া কিছু বুঝি না এটা কেন হলো, আমাদের বইতে তো লেখা নাই যেটা কেন হয়। কেন আমরা যে ঘনমূল আমরা যে বর্গমূল করতে পারি, ঘনমূল কিভাবে করে, এটা কি করা যায়? কিংবা আমাকে কেউ জিজ্ঞেস করলো যে সাইন, ট্যান, কজ, এই যে নামগুলো এগুলো কোত্থেকে এলো, কেন জানি না এগুলোকে কেন সাইন বলে? এটা খুব মজা আছে। এই যে এই বইটি পড়লেই আপনি জানতে পারবেন, এই বইটি পড়লেই আপনি জানতে পারবেন। তারা আমি বলে দিচ্ছি বইয়ের কত রকম পৃষ্ঠা আছে, অসুবিধা নেই, বের করে নিও তুমি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার মানে ওই আইডিয়া থেকে যাচ্ছে, ঠিক আছে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া থেকে আমি একটা বই লিখে ফেলি, তোমাদের যত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি এখানে পাবে। তো ওইটা ছিল। আর মনে হলো যে শুধু শুধু একটা প্রশ্নের উত্তর আমি দিলাম, তো এটা আসলে মানে শুধু কথায় চিড়ে ভেজে না টাইপের একটা ব্যাপার হবে। তো আমি তার জন্য একটা ছোট্ট গল্প ওখানে রেখেছিলাম, অঙ্ক ভাই ওভাবে আসা। এখনকার যে বইটা নিমিক পানে, তো নিমিক পানে ক্যালকুলাসের পথ পরিভ্রমণ, এটা হচ্ছে আমার মনে হয় যে ক্যালকুলাস খুবই দারুণ একটা বিষয়, যেটা খুব বাজেভাবে পড়ানো হয় আমাদের দেশে। তো এটা জানাটা খুবই জরুরি। তুমি যদি মানে উচ্চশিক্ষায় যেতে চাও, ধরো তুমি প্রকৌশলে যেতে চাও কিংবা বিজ্ঞানের কোনো বিষয়ে উচ্চশিক্ষায় করতে চাও, তোমার ক্যালকুলাস জানাটা একদম মানে আবশ্যক একটা জিনিস। তো তার জন্য আমি হচ্ছে মনে করলাম যে এই ব্যাপারটা মানুষকে জানানো দরকার, তার জন্য বইটা লেখা। আমার প্রথম এটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে, এরপরে আর একটা খণ্ড হয়তো বের হবে ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে। তো এটা হচ্ছে ক্যালকুলাস নিয়ে আইডিয়াটা ছিল। আর নিমিক পানের সব যে নামটা, এটা আমার জুনিয়র আছে হিমালয়, তো ওর দেওয়া নাম। তো এটা এই নামটাও ওটা নিয়েও আমাদের ভিতরে যুদ্ধ হয়েছে যে একটা নাম কি হওয়া উচিত। তো আমি বলেছিলাম যে একটা ফাটকা টাইপের একটা নাম দেওয়া যায় না, ফাটকা টাইপ বলো না, এরকম নাম দরকার নেই, এটা একটু ভারী কি টাইপের একটা নাম চিন্তা করে। তখন আমরা নিমিক পানে নাম দিলাম। আচ্ছা, নিমিক পানের অর্থটা কি? নিমিকের অর্থ হচ্ছে চোখের পলক। এখন পলকের সাথে ক্যালকুলাস মেলানো কিন্তু সহজ কাজ না। আমরা চিন্তা করলাম যে এটাকে সময়ের খুব ছোট্ট একটা অংশ ভাববো। যখনই তুমি এই যে বেগ নিয়ে মনে করো কাজ করতে যাচ্ছ, তুমি যদি গতিবেগ নিয়ে কাজ করতে চাও, তো যখন তাৎক্ষণিক বেগ বের করতে হয়, মনে করো তুমি ঢাকা থেকে কুষ্টিয়া গেলে, যে আমাদের যেতে লাগলো মনে করো 5 ঘন্টা, আমাদের মনে করো 265 কিলোমিটার যেতে হয়েছে। তো যেতে তোমার মনে করো আমি বললাম গড় বেগ কত, তুমি 265-কে 5 দিয়ে ভাগ করলে, ভাগ হলে এলো 53, তুমি বললে গড় বেগ হচ্ছে 53, এরকম মনে করো কিছু হলো। তো যেটা হচ্ছে 53 কিলোমিটার পার আওয়ার, এটা কি সবসময় এরকমই ছিল? তোমার কি মনে হয় যে ঢাকা থেকে যাত্রা শুরু করলো, কমছে বাড়ছে, কখনো মাঝখানে থেমেছে, কখনো বেড়েছে, মাঝখানে থেমে গেছে, কখনো আবারও জোরে জোরে গেছে? তো এই যে তাৎক্ষণিক বেগ, এটা কীভাবে বের করে? সেই ক্ষুদ্র একটা সময় কতটুকু ডিস্টেন্স গেছে, কতটুকু দূরত্ব গেছে, সেটাকে ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করতে হয়। তো এই যে ভাগফল, এটি হচ্ছে তাৎক্ষণিক বেগ বলে। তার জন্য ক্ষুদ্র সময় লাগে। এই ক্ষুদ্র সময়কে আমি নাম দিলাম নিমিক। এই নিমিক শব্দটা এসেছে ওইখান থেকে, যে আচ্ছা এটা হচ্ছে খুব ক্ষুদ্র সময়। কত ক্ষুদ্র সময়? তুমি যতটুকু কল্পনা করতে পারো এটা তার চেয়েও ক্ষুদ্র। তো ওইখান থেকে নিমিকের আইডিয়াটা ছিল। যাই হোক, এটা হচ্ছে এই ছিল আমার মানে বইয়ের চিন্তাগুলো আর কি। আর আমার মনে হয় যে মানে গণিত নিয়ে শুধু না, মানে আরও অনেক বিষয় নিয়ে বই লেখা উচিত, এবং লেখা উচিত অনেকটা ইনফর্মাল উপায়ে। আমি এখন এটা নিয়ে চিন্তায় আছি। আমি জানি যে আরো কত ইনফর্মাল, আমি মানে ভয়ে আছি যে এই বই প্রকাশিত হওয়ার পরে আমাদের মানে কঠোর যারা শিক্ষকেরা আছেন তারা তেড়ে পড়ে না হিসেবে আমাদের এরকম একটি বিষয়কে আপনি এরকম হেলাফেলা আমার এটা মনে হয়। যেমন আমি যে বইগুলো লিখি ওগুলো অনেক লাইট ওয়েট। যেমন এইবার আদর্শ থেকে যে বইটা বেরিয়েছে ওর নামগুলো ভালো লাগে না। আমি অনেকবার বলছি এটা কেমনে নাম, যে আপনি যেটা বলেন ফাটকা টাইপের নাম দেয়। বাট আমার কাছে মনে হয় যে যদি বইটা নাই পড়লো কঠিন ভেবে, তো লাভটা নাই। কিছু হলো মজা পেয়ে যদি বইটা পড়ে, ওটা একটা বিশাল ব্যাপার আছে। তো আমি কঠিন প্রশ্ন না, আপনার খুবই ফাটকা টাইপের প্রশ্ন দিয়ে আপনার সামনে থেকে বলি, ইন্টারভিউটা শেষ করতে চাই। সেটা হলো ফাঁকি মাইরে আচ্ছা কেমনে ভালো করা যায়। এই একটা প্রশ্নের উত্তর যখন মানুষ আমাকে দেয়, আমি তাদেরকে খুব ইন্টারেস্টিং অ্যান্সার দিতে পারি না। তাই মন বসে না, পরে পড়ালেখা না করে কেমনে ভালো করা যায়, পড়াশোনা কম করে কেমনে ভালো করা যায়। সো ফাঁকিটাকে মাইরে, আমি শুনছি আপনি ফাঁকিটাকে ভালোই মারছিলেন, তো ফাঁকিটাকে মাইরেও কেমনে ভালো টালো করা যায়, বুয়েট, ট্রিপলি, দেশের বাইরে, এভরিথিং, এন্ড কেমনে। আচ্ছা, এখন আমি যদি এই এত বড় একটা প্ল্যাটফর্মে মানুষকে ফাঁকি দিতেও চাই, সেটা খুব ভালো কিছু হবে কিনা এটা নিয়ে চলে আছে। তবে ফাঁকি দেওয়া কি জানো, ধরো প্রথাগত উপায়গুলোর সাথে ফাঁকি দেওয়া যায়। মানে ফাঁকি দেওয়া মানে আমি বলছি না যে তুমি তোমার জীবনের সাথে ফাঁকি দাও, তুমি সারাদিন কিছুই করবা না, তারপরে চট করে তুমি একটা মনে করো লটারি বেঁধে গেল, তুমি ভালো করে ফেলে, এটা আমি পছন্দ করি না। এটা আমি একেবারেই এটার বিপক্ষে। কিন্তু ফাঁকি দেওয়া বলতে, ধরো আমি যেভাবে ফাঁকি দিয়েছি, আমি সেই ফাঁকি দেওয়াটাকে উৎসাহিত করি। আমি কিভাবে ফাঁকি দিয়েছি এটা বলি। আমি কিভাবে ফাঁকি দিয়েছি, আমার স্কুলে পড়ালেখার সময়
আমার হচ্ছে স্কুলে পড়ালেখা ভালো লাগতো না, স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক কিছু না, কারোরই ভালো লাগে না। সবাই হই হই করে বলছে হ্যাঁ ভাই আমিও একমত। তো কারোরই ভালো লাগে না স্কুলে পড়ালেখা, আমারও ভালো লাগতো না। যদিও ধরো আমার রেজাল্ট খারাপ ছিল না, আমি ফার্স্ট বয় ছিলেন? ফার্স্ট বয় ছিলাম, সবসময় ছিলাম না, সেকেন্ড ছিলাম। ও আচ্ছা, সবসময় ফার্স্ট ছিল, সেকেন্ড হয়েছিল। ওকে আচ্ছা, স্কুল কলেজের সময় কথা বলছি এবং কুষ্টিয়ার কথা বলছি। সেখানে যেটা হতো যে আমাদের নিজেদের একটা চক্র ছিল আর কি। চক্র মানে হচ্ছে আমি, আমাদের সেকেন্ড বয়, থার্ড বয়, আমরা সবাই একই গ্রুপের সদস্য ছিলাম। মানে এরকম আমাদের ভেতরে সিন্ডিকেট বসাইছিলেন একটা? অলমোস্ট একটা সিন্ডিকেট। এবং নোট টোট বানাইতেন, কাউকে দিতেন না? না না না, এরকম কিছু ছিল না, আমরা নোট বানাইতামই না কেউ, আমাদের চিন্তা আলাদা ছিল। আচ্ছা, আমরাই যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, আমাদের কেন এত কষ্ট করতে হবে, ব্যাপারটা এরকম করে চিন্তা করো। যেহেতু আমরা জানি যে আর কেউ যারা আছে তারা অনেক মানে কি বলা যায় আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো না, তাহলে আমাদের এত নিজেদের এত চিন্তা করে, আমরা সবাই মিলে চিন্তা করলাম সে আছে ঠিক আছে, আমরা কেউই পড়ালেখা করবো না, ঠিক মতো চিল করি একটু, চিল করি। দেখো এটা কিন্তু একটা খুবই অদ্ভুত ব্যাপার, যেটা সব জায়গায় ঘটবে না। আমার সেই বন্ধুদের সাথে এখনো খুবই ভালো সম্পর্ক। দেখো আমার কোনো লস কিন্তু হয় নাই, মানে আমার জীবনে আমি যে কারোর সাথে প্রতিযোগিতা করলাম না, আমি স্কুলের কারোর সাথে আমার 2 সেকেন্ড আমি ফার্স্ট হয়ে যাবো এরকম এই প্রতিযোগিতা আমার কখনো ছিল না। আমি তো ফার্স্ট ছিলাম ধরো 10-এ, তারপর আমি যখন এসএসসি পরীক্ষার রেজাল্টে আমাকে সেকেন্ড, সে আমার থেকে ভালো করে ফেললো এসএসসিতে। ফাইনালি আপনি সেকেন্ড হইলেন? না না, আমি তার আগে সেকেন্ড ছিলাম সেটা, মানে এসএসসিতে সে যখন ভালো করে ফেললো, আমি ও আমার সবচেয়ে কাছের বন্ধু, ও ভালো করেছে, আমি সেই খুশিতে আনন্দে আমি এসে বাসায়, আমার বাসায় কিন্তু খুব তারা কষ্টে আছে, আমার বাবা মা। যে আপনি আসলে খুশি ছিলেন? আমি আসলেই খুশি, আমি সেই বাসায়, আমি মানে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কোথায়, আমি হচ্ছে আমার যে সেকেন্ড বাস। সত্যি আসলে হ্যাঁ, আমি আপনাদের মধ্যে 3 ইডিয়টস এর একটা ফেমাস একটা সিন ছিল যে ফ্রেন্ড যখন ফেল করে তখন অনেক কষ্ট লাগে, কিন্তু আরো কষ্ট লাগে যখন ফার্স্ট হয়। আমার আসলে আমাদের মানে ব্যাপারটা আরো অনেক বেশি আনন্দময় ছিল আর কি। আমি ওইগুলো পাই নাই সত্যি কথা বলতে। তো আমার যেটা হচ্ছে আমি ওর পাশে যে মিষ্টি খাচ্ছি, আচ্ছা ও ভালো করছে, এটাতেই আমি অনেক আনন্দিত। তো যাই হোক, এটা খুবই মানে অদ্ভুত ছিল, আমাদের সম্পর্কটা খুব চমৎকার ছিল, আসলে খুব সুন্দর ছিল। তো আমার যেটা হয়েছে, আমি কি করতাম, আমি পড়ালেখা অবশ্যই করতাম না। আমার মনে আছে আমি ধর্ম পরীক্ষায় যতগুলো ধর্ম পরীক্ষা দিয়েছি, এসএসসির যে ধর্ম বই, এটা ধর্ম পরীক্ষার আগের দিন আমি বই করলাম যে কি কি পড়া যায়, খুঁজে দেখি আমার বই নাই। এসএসসি পরীক্ষার আগের দিনের কথা বলছি আমি, আমার ধর্ম বই নাই। এটা ইউনিভার্সিটি তো হয়, এসএসসি পরীক্ষা আপনি করছেন? আমার হচ্ছে আমার ধর্ম বই নাই, তারপরে আমি নতুন একটা বই কিনে এনে তারপরে আমি পরীক্ষা দিলাম। তো যেটা হলো, আমি তো পড়ি নাই। হ্যাঁ, যেটা হতো আমার মানে সুবিধা ছিল যেটা, যে আমি হচ্ছে ছোটবেলা থেকেই লেখালেখি করতাম, মানে হচ্ছে রচনা প্রতিযোগিতা এরকম লেখালেখি করতাম। লেখালেখি করতে করতে আমার যেটা মনে হতো, আমি বই যেমনি লেখে অমনি করে আমি লিখতে পারি। দেখো আমি সবাইকে এটা শেখাচ্ছি যে কি করে ফাঁকিটা মারতে হয়। ফাঁকি মারার আইডিয়াটা হচ্ছে বই যেভাবে লেখে বইয়ের স্টাইলটা ফলো করা, মানে আমি বলছি না যে ঠিক ওরকম করে, বইয়ের স্টাইলে। অতএব ওখান থেকে আমরা দেখতে পাই, ধরো ওই যে বইয়ের যে ভাষাগুলো আছে, আমি ভাষাটা আগে দখল নিয়ে নিলাম যে ঠিক আছে আমি বইয়ের ওটার মতো করে লিখতে পারি। এখন আমি ওটার ভিতরে আমি আজে বাজে যাই লিখি, পুরো জিনিসটা দেখতে বই বই লাগে। দেখো এটা কিন্তু একটা কঠিন ট্রিক, মানে আমি যখন ওই ট্রিকটা শিখে ফেললাম। এটা বাংলাতে মনে করেন করলেন? না না না, এটা ফিজিক্স কেমিস্ট্রিতে তো আরো সহজ। ফিজিক্স কেমিস্ট্রিতে মনে করি একটি বস্তু, আমার এখনো মনে আছে যে ওকে, মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করলো, এ আদিবেগ নিয়ে এর সমতরণে চলা শুরু করলো, টি সময় পরে বস্তুটির অবস্থান বি। এই একটা লাইন মুখস্থ করতে তোমার কিছু যায় আসে না, এরপরে আমি যা খুশি নিজের মতো করে লিখে যাচ্ছি। এই যে এতটুকু আমি লেখা শুরু করলাম, এই এতটুকু লিখলে কিন্তু তারপরে মনে হয় যে ওকে পরের লাইনগুলো কি আসবে এটা মোটামুটি ধারণা করা যায়। এবং বিশ্বাস করো, তুমি আমার কোনো ফিজিক্সের খাতা, 2টা খাতায় মনে করো একই প্রশ্ন আমাকে 3বার লিখতে দিয়েছে, কোনোদিন দেখবে না 3টার জিনিস একই। আমি 3টাতে 3 ভাষা, মানে 3 রকম, কারণ আমি তো মুখস্থ করি নাই। আমার তো মানে আমি কোনো কিছু মুখস্থ করি নাই, আমি জানি আইডিয়াটা কি আছে, এটা আমার মাথায় আছে, এবং আমি জানি যে আমি ওইটা কাহিনী বইয়ের মতো করে আইডিয়াটা মাথায় রাখছে, বাট দেন আপনি ওইটা বুঝতে পারেন না, বাট লেখার দক্ষতা, লেখার সময় যেহেতু আমার দক্ষতা ছিল, এটা কিন্তু একটা চালাকি, যেহেতু আমার একটা দক্ষতা ছিল। কিন্তু সবাই কি করে, সবাই কিন্তু একদম পুরা ধরে ধরে একদম নোট ধরে ধরে সারা মুখস্থ, এটা কিন্তু মাথার উপর প্রচন্ড প্রেশার, আমি চিন্তাই করতে পারি না কিভাবে সম্ভব। আমি জীবনে একটা জিনিসই মুখস্থ করেছিলাম, 3.141592653589793238462343383795, এটা পায়ের মান। তো আমার হচ্ছে পায়ের মান কত পর্যন্ত? আমার 372 ঘর পর্যন্ত মুখস্থ ছিল দশমিকের পরে। যাই হোক, সিরিয়াসলি হ্যাঁ এখন আছে, এখন 150 ঘরের উপরে, 157 ঘর। মানে 3.141592653589793238462343383795105137169395105820975105820974959230. আচ্ছা থাক, আমি এটা বুঝলাম না, আমি এটা জানি না, এটা আপনারা হিসাব করে দেখে ঠিক আছে কিনা, এটা নামাইতে হবে, পায়ের কিছুটা নামায় মিলাই দেখতে হবে। আচ্ছা অসুবিধা।
যে আমি হচ্ছে ওইটা ছাড়া আর কোনো কিছু আসলে মুখস্থ করতে পারিনি। ওটা মুখস্থ করেছি কারণ হচ্ছে আমার মনে হতো যে এটা কবিতার মতো। না আপনি যে ভিডিওতে জাদু দেখানোর জন্য করছেন এটা কোনটা? এটা ওই যে হ্যাঁ ও আচ্ছা, না এটা মানুষজন চেষ্টা করলে এখনই এই করতে পারবে। ও আচ্ছা, এটা আমি বোর্ডে লিখলাম। না ওই যে ইয়েতে ওই আপনার ভিডিওর সময় আমি যখন ভিডিও বানাইতে রই ও আচ্ছা, না এটা তার বহু আগে। তার আগে আমার রেকর্ড ছিল, এটা একটা তোমার ন্যাশনাল রেকর্ড বলা যায় ছিল। হ্যাঁ 372 ঘর। তারপরে 372 ঘর ছেড়ে মানুষজন বহুদূর চলে গেছে। এখন হিমালয়ের মাহফুজ সিদ্দিকী হিমালয় ওর রেকর্ড 2338 ঘর 10 মিনিটের পরে। যাই হোক এগুলো অমানসিক ব্যাপার স্যাপার, তোমার এগুলো দরকার নেই। আমি ওই মানুষ হিসেবে অতটুকু পর্যন্ত পেরেছিলাম আর কি। বলে প্যারা খেয়ে যাই হোক, ওইটা ছাড়া এমনি বাংলা কোনো কিছু মুখস্থ করা বা নোট মুখস্থ করা আমার জন্য মানে পুরোপুরি ধরো অসম্ভব ব্যাপার ছিল। তো ওইটাই আমার চালাকি ছিল। আমার চালাকিটা হচ্ছে কি, কীভাবে লিখতে হয় ওই স্টাইলটা আমি ফলো করি এবং হচ্ছে জিনিসটা আমি বুঝে নিই। তা আমি হচ্ছে সবাইকে ওইটাই ওই দিই। দেখো তার মানে আমি ফাঁকি দিলাম ঠিকই, কিন্তু সত্যি কথা কি আমি আসলে ভালো করেছি এখন আমি যেটা চাই পাই। কারণ এটা তো মুখস্থ করার কথা না। তোমাকে কেন সময় মূল্য রচনা নোট করে যারা মুখস্থ করতে হবে? এটা কোনো একটা কারণ তুমি দেখাতে পারো যে রচনা মুখস্থ করার পেছনে আমাকে একটা যুক্তি দেখাও যে কেন একটা ছেলে শিক্ষার জন্য তার শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর জন্য একটা রচনা মুখস্থ করতে হবে। এটা ডেটেরিয়েট করে উল্টা কাজ করে। এক্স্যাক্টলি, তার উল্টা কাজ করে। মানে সে আর স্বাধীনভাবে নিজে চিন্তাই করতে পারে না। তার নিজের মতো করে যে কিছুটা লিখতে পারতো সেই ক্ষমতাটা তুমি নষ্ট করে দিলে। আসলে তুমি বিশাল সুন্দর নোট করে দিলে, অমুক স্যার খুব সুন্দর নোট করে, তুমি সেই সুন্দর নোট দেখে তুমি নিজের জীবনকে ধ্বংস করে ফেললা। এটা কিছু হলো বলো? এটা তো যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে ফাঁকি দেওয়া। তো তুমি ফাঁকির কথা বলছি না, তো এই ফাঁকিগুলো ভালো। কিছু ফাঁকি খারাপ। কি ধরনের খারাপ? ধরো তুমি এখন তুমি বুঝলেই না, তুমি কিভাবে বই লিখতে হয় সেটাও করলে না, তুমি খালি জানো সামনের জনের ওই পাশে কি আছে ওটা কি করে দেখতে হয়। এটা এক ধরনের ফাঁকি, যে ফাঁকিটা ভালো ফাঁকি না। এই ফাঁকিটা তোমাকে ধ্বংস করার ফাঁকি। সো ফাঁকি তুমি দেবে ঠিকই, যেই ফাঁকিটা দিলে তোমার নিজের লাভ হয় তুমি নিজের লাভটা চিন্তা করবে। এটা হচ্ছে আমার চিন্তা আর কি। এই অসম, ফাইনালি থ্যাংক ইউ সো মাচ আমাকে। আপনি কয়েকদিন পর চলে যাবেন, তাও এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এখানে এসে একটা টাইম দেওয়ার জন্য। ট্রুলি স্পিকিং আমি আপনার দ্বারা অনেক স্ট্রংলি ইনফ্লুয়েন্স। আর আপনি না থাকলে হয়তো আমার ইউটিউবে অঙ্ক নিয়ে আসা হইতো না, বিকজ আমি যখন স্টার্ট করছিলাম মানুষজন বলছিল তো অঙ্ক শেখাবি ভিডিওতে, এটা মানুষ দেখবে, তাও আবার ইউটিউবে, মানুষ নাচ গান পছন্দ করে। বাট থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং মি। অ্যান্ড ফাইনালি আমার ইন্টারভিউটা আমি শেষ করতে চাই। জ্ঞান আমি কথা বলতে চাই না, আমাদের অডিয়েন্সের যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে ওটা বলে আমার ভিডিও শেষ করে ফেলবো। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আচ্ছা, আইমানকে আগে আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আইমান এবং তার 10 মিনিট স্কুলের দলকে। এখানে আমাদের সামনে ভিডিওর পেছনে সাদমান আছে, ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। তো আমার যেটা মনে হয় যে যখন আমরা কোনো কিছু শিখছি, দেখো তোমাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম। তুমি 10 মিনিট স্কুল দিয়ে সারা দেশের মানুষকে তুমি কানেক্ট করার চেষ্টা করছো, তাদেরকে ছোটো ছোটো জিনিস শেখানোর চেষ্টা করছো। তো আমি সবসময় এটা বিশ্বাস করি যে এই শিক্ষা সবচেয়ে সুন্দর হতে পারে যখন তুমি আনন্দ নিয়ে শেখো, যখন তুমি মজা নিয়ে শেখো। তো আমি সবাইকে এটাতেই আরও আরেকবার আমি অনুপ্রাণিত করে যেতে চাই। তুমি যখন যা কিছু শিখছো এটাকে জোর করে শিখতে হবে এই চিন্তা না করে একটু মজা নিয়ে শেখো, ব্যাপারটাকে আরেকটু হালকা করে নাও। আমি জানি যে তোমাদের বাবা মারা তোমাদেরকে জোর দেয় যে ওকে খুব অনেক কিছু শিখতে হবে, অনেক বড় হয়ে যেতে হবে, এরকম হওয়ার দরকার নেই। বিশেষ করে আমি একটা কথা বলি যেটা শুনলে তোমাদের বাবা মারা রেগে যেতে পারে, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানদের ভালো চায়, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বাবা মা বোঝে না কি করলে ভালো হয়। আমি বলে দিচ্ছি তারা চায় কিন্তু তারা বোঝে না, কারণ হচ্ছে তাদের এটা তোমাদের বাবা মাকে দেখাও, আমি বলি নাই, চমক ভাইয়া বলছে। না আসলে চাওয়াতে কোনো দোষী নাই, মানে চায়, সবাই ভালো চায়, এদের ভালো চাওয়ার মধ্যে। এই ভিডিওটা শেষ হওয়ার পর এই চমকের উক্তিটা শেয়ার দ্য ভিডিও, সাবস্ক্রাইব না, এটা যাবে অলরাইট। তো বাবা মা তারা ভালো চায় কিন্তু আসলে কি করলে ভালো হবে এটা তারা জানে না। এটা সবচেয়ে ভালো জানো তুমি নিজেই। তুমি চারপাশ থেকে খুঁজে নাও যে তুমি চারপাশ থেকে বোঝার চেষ্টা করো তুমি কোন জিনিসে আনন্দ পাও, কোন জিনিসে তোমাকে সবচেয়ে বেশি তোমাকে মোটিভেট করে, তুমি সেটার পেছনে লেগে থাকো। একসময় দেখবে তুমি যখন নিজে প্রতিষ্ঠিত হবে তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করবে। তুমি দেখবে যে ওই যে তারা একটা সময় তারা ভয় পাচ্ছিলেন তোমাকে নিয়ে যে এই ছেলে কি করবে, এই ছেলে তো অন্যদিকে চলে গেল, এই ভয়টা শেষ পর্যন্ত থাকবে না যদি তুমি তোমার জায়গায় ঠিক থাকো এবং তুমি তোমার জায়গায় প্রতিষ্ঠিত হও। তো আমি 10 মিনিট স্কুলে যারা আছেন এবং যারা দেখছিল ভিডিও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং ছোট্ট বন্ধু আইমান তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অসম, থ্যাংক ইউ সো মাচ ভাই, হাই ফাইভ। এখন ভিডিওটার স্ক্রিন কালো হয়ে যাবে, সাদা ফন্টে চমক ভাইয়ের উক্তি
মিউজিক পার্টে।